হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 11 এ পড়ছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছো, সেকেন্ড সেমিস্টারে, তোমাদের ইতিহাস সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পঞ্চদশ শতকে ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি বা কারণ কি ছিল এবং এর ফলাফল কি ছিল বা তাৎপর্য বা গুরুত্ব কি, এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেম থার্ড চ্যাপ্টার। এখানে প্রশ্ন হচ্ছে পঞ্চদশ শতকে ইউরোপে মুদ্রণ বিপ্লবের পটভূমি ও ফলাফল। প্রশ্নটার মধ্যে অনেক কিছু বিষয় লুকিয়ে রয়েছে। একবার দেখো, বলা হচ্ছে পঞ্চদশ শতকে, টাইমটা দেওয়া হয়েছে, অর্থাৎ 1400 সাল থেকে 1500 সাল, এই 100 বছরের ইউরোপে মুদ্রণ বিপ্লব, অর্থাৎ যে প্রিন্টিং রিভলিউশন, অর্থাৎ ছাপাখানার আবিষ্কার হয় জোহানেস গুটেনবার্গের হাত ধরে, সেই ছাপাখানা আবিষ্কারের ফলে মুদ্রণের ক্ষেত্রে, ছাপানোর ক্ষেত্রে, বই ছাপানোর ক্ষেত্রে একটা বিপ্লব ঘটে যায়। সেই বিপ্লবের কারণটা কি ছিল, পটভূমি মানে তার কারণটা কি এবং তার ফলাফলটা কি। দেখো, অনেক সময় এই প্রশ্ন আলাদা করে আসতে পারে যে পটভূমিটা কি, বা আলাদা করে ফলাফল আসতে পারে। তোমাদের 4 নম্বর বা 3 নম্বরেরও দুটো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসবে। সেখানে কিন্তু এই দুটো পার্ট রয়েছে প্রশ্নের, যে কোনো একটা পার্ট কিন্তু আলাদা করে প্রশ্ন আসতে পারে। একসাথে দুটো 8 নম্বরের আসার চান্স খুব বেশি, তাই একসাথে বিষয়টা আলোচনা করছি, এর পটভূমি ও ফলাফল। তা মুদ্রণ যন্ত্র আবিষ্কারের আগে, মুদ্রণ যন্ত্র আবিষ্কারের পরে কি হয়, বইপত্র ছাপা হয়। তাহলে মুদ্রণ যন্ত্রের আগে কি কোনো বইপত্র ছিল না? অবশ্যই ছিল। সেগুলোকে আমরা বলি পুঁথি। পুঁথি, আমাদের ভারতবর্ষের ইতিহাসে পুঁথি লেখা হতো তাল পাতার উপরে বা কোনো কাপড় জাতীয় জিনিসের উপরে কালি দিয়ে দিয়ে অক্ষর বসিয়ে সেটাকে লেখা হতো। ইউরোপেও বিভিন্ন ভাবে বিভিন্ন কাপড়ের উপরে, চামড়ার উপরেও পর্যন্ত, যাকে মানে লিপি খোদাই করে রাখা হতো, লেখা হতো, যাকে পার্চমেন্ট বলা হয়। এই পার্চমেন্ট খুব দামি ছিল, কারণ ওই একটাই মাত্র গ্রন্থ, তার কোনো দ্বিতীয় কোনো কপি নেই। তাই পরবর্তীকালে কি হয়, যখন এই পুঁথির ডিমান্ড খুব বেড়ে যায়, তখন ওই পুঁথি দেখে দেখে নকল করা হতো। মানে একটা পুঁথি থেকে আরেকটা পুঁথি তৈরি করা হতো, দেখে দেখে লিখে, নকল যাকে বলা হয়, যাকে আমরা বলি এক্সাম্পলার হিসেবে অনেক পুঁথি লেখা হয়, এবং সেই পুঁথিটা ছিল আসল পুঁথির একটা অনুকরণ বা নকল। এবং এই পুঁথির দাম ছিল খুব বেশি, যেহেতু সংখ্যায় খুবই কম, কিন্তু তার চাহিদা ছিল অনেক বেশি। মানুষ জ্ঞান অর্জনের জন্য পুঁথির খোঁজ করত। বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে পুঁথির ব্যাপক জনপ্রিয়তা ছিল। তখন জ্ঞানের একমাত্র ভান্ডার ছিল এই পুঁথি। তাই পুঁথিকে কেন্দ্র করে ইউরোপে একটা কিন্তু ভালো একটা পেশা গড়ে উঠেছিল। এই পুঁথি, যারা পুঁথিকার, যারা লিখতেন, তারা একটা পেশার মধ্যে ছিলেন, এবং পুঁথির একটা ভালো বাজার ছিল। কিন্তু ধীরে ধীরে মানুষের জানার আগ্রহ আরো বাড়তে থাকে। দ্বাদশ শতকে নবজাগরণ দেখা দেয়, তখন মানুষের জানার আগ্রহ বাড়তে থাকে। মানুষ তখন আরো বেশি বেশি করে পুঁথির মানুষ পড়তে চায়। পুঁথির তখন বাজার কিন্তু ব্যাপকভাবে গড়ে ওঠে। এই রকম একটা পরিস্থিতিতে যখন ইউরোপের মানুষ জ্ঞান সন্ধিৎসু হয়ে ওঠে, অর্থাৎ নতুন নতুন জ্ঞান আহরণ করার জন্য যখন চেষ্টা করতে থাকে, তখনই আবির্ভূত হয় বই। তখন বইয়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। ছাপানো অক্ষরে বই মুদ্রণ করার জন্য একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। সমাজে যারা ধনী ব্যক্তি, যে বণিক শ্রেণী, তারা কিন্তু এর পৃষ্ঠপোষকতা করেছিলেন, এবং তাদের উৎসাহে এই মুদ্রণের ব্যাপারে অনেকটাই অগ্রগতি ঘটে, এবং অনেক কিছু গবেষণা শুরু হয়ে যায় যে কিভাবে বইকে ছাপানো যেতে পারে, বা ছাপার অক্ষরে কিভাবে মুদ্রণ করা যেতে পারে। এই সময় চীন দেশ এই পথ প্রথম দেখায়। চীনে কিন্তু একটা ছাপাখানা তৈরি করা হয়, সেটা কাঠ এবং পাথরের ব্লক তৈরি করে করে এই ছাপার কাজ শুরু হয়েছিল। অক্ষরের যে ব্লকগুলো তৈরি করা হতো, সেটা কাঠ দিয়ে বানানো বা পাথর দিয়ে বানানো, সেটা অনেক সময়ের ব্যাপার, এবং সেটা অনেক ধৈর্যের সময়ের ব্যাপার। এই জন্য এখানে যে খুব র্যান্ডাম যে বইপত্র ছাপানো হয়েছিল তা কিন্তু নয়। এবং এছাড়া চীন দেশে কাগজও আবিষ্কার হয় প্রথমে। চীনের দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এক, ছাপার ব্লক আবিষ্কার হয়েছিল প্রথমে, যে অক্ষরগুলো কিভাবে সাজানো হবে, সেই অক্ষর তৈরি করার সেই ছকটা তৈরি করে চীন দেশ, আর কাগজ তৈরি করে।
এবং এই চীনেদের এই ছাপাখানা আবিষ্কারের ক্ষেত্রে বা মুদ্রণ বিপ্লবের ক্ষেত্রে চীনাদের অবদান কিন্তু অনস্বীকার্য। তারাই প্রথম পথ দেখায়। এখন আরবের বণিকরা চীন দেশে ব্যবসা করতে গিয়েছিলেন এবং এই আরবের বণিকরা চীনের এই ছাপাখানার যে ব্লক, এই ব্লকের কৌশল বা কাগজ তৈরির কৌশল তারা সেখান থেকে আয়ত্ত করে তারা ইউরোপে নিয়ে আসে এবং ইউরোপে স্পেন দেশে তারা প্রথমে পদার্পণ করেছিল আরবের বণিকরা। তাই স্পেনে, অর্থাৎ ইউরোপের একটি দেশ স্পেনে, এই আরব বণিকরা এই কাগজ তৈরি করার কৌশল এবং এই ব্লক সাজানোর কৌশল তারা এখানে রপ্তানি করে। অর্থাৎ চীন দেশ থেকে এই দুই প্রযুক্তি ইউরোপে নিয়ে আসে কিন্তু আরবের বণিকরা। তাই আরবদেরও একটা যথেষ্ট ভূমিকা ছিল এই মুদ্রণ যন্ত্র বা মুদ্রণ বিপ্লবের ক্ষেত্রে। এছাড়া এই সময় নবজাগরণ হয়, দ্বাদশ শতকে। নবজাগরণের ফলে কি হয়, মানুষের জ্ঞানের স্পৃহা বেড়ে যায়, মানুষের নিত্য নতুন নতুন জ্ঞানের সন্ধানে মানুষ তৎপর হয়। তখন এই সমস্ত পুঁথিপত্র ঘাটাঘাটি করা, পুঁথিপত্র পাঠ করা, নতুন নতুন বই ছাপানো বা বই রচনা করার জন্য, পুঁথি রচনা করার জন্য একটা তাগিদ ও অনুভূত হতে থাকে। ঠিক এই রকম একটা প্রেক্ষাপটে জোহানেস গুটেনবার্গ, একজন জার্মানি, তিনি জার্মানির জোহানাস শহরে, মেইন্স শহরে তিনি 1450 খ্রিস্টাব্দ নাগাদ এই ছাপাখানা আবিষ্কার করেন। তার দুজন সহকারী ছিলেন, তিনি যে একাই কৃতিত্বমান তা কিন্তু নয়, তার দুজন সহকারী ছিলেন। একজন ছিলেন জোহান ফুস্ট, আরেকজন ছিলেন পিটার সোফার। এই দুই সহকারীর সাহায্য নিয়ে জোহানেস গুটেনবার্গ প্রথমে পৃথিবীতে আধুনিক ছাপাখানা আবিষ্কার করেন, যে ছাপাখানায় খুব দ্রুত বই ছাপানো সম্ভব হয়েছিল বা মুদ্রণ করা সম্ভব হয়েছিল। তো এই ছিল মোটামুটি মুদ্রণ বিপ্লবের যে ব্যাকগ্রাউন্ড বা পটভূমি বা তার কারণগুলো কি। এবার যেটা মূল বিষয় আসবো সেটা হচ্ছে ফলাফল। দেখো, ফলাফলটাই কিন্তু মুদ্রণ বিপ্লবের সব থেকে গুরুত্বপূর্ণ দিক। তা ফলাফল বা গুরুত্ব বা তাৎপর্য বা প্রভাব যেভাবেই আসুক না কেন, উত্তর একটাই হয়, এর যা প্রভাব তাই তাৎপর্য, তাই গুরুত্ব, তাই কিন্তু ফলাফল। তা প্রথমে এখানে কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আমরা ফলাফলটা দেখব। তা প্রথমে রয়েছে দেখো, ধর্ম সংস্কার আন্দোলনের প্রসার। মার্টিন লুথারের নেতৃত্বে জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয় ঠিক এই সময়। এবং মার্টিন লুথার প্রচলিত যে খ্রিস্টান ধর্ম, ক্যাথলিক ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেন। ধর্মের অনেক অনাচার কদাচার, অনেক ব্যভিচারিতা, অনেক দুর্নীতি তিনি মানুষের সামনে তুলে ধরেন। কিভাবে তুলে ধরেন? তিনি একটা ইস্তাহার লেখেন, 91টি প্রশ্ন সেখানে লিখে গির্জার দেওয়ালে সেটে দেন। ফলে মানুষ জানতে পারে, এটা অনেকটা সেই পোস্টারের মতো, মানুষ সেটা জানতে পারে, তার সেই সব বক্তব্য এবং ধর্ম সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়। কিন্তু শুধুমাত্র তো জার্মানিতে নয়, এই ধর্ম সংস্কার আন্দোলন সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। কিভাবে ছড়িয়ে পড়েছিল? কারণ তার সেই মতাদর্শ তিনি বিভিন্ন পুস্তিকার মাধ্যমে, ইস্তাহারের মাধ্যমে, এমনকি মার্টিন লুথার নিজে অনেকগুলো গ্রন্থও লিখেছিলেন। এই সমস্ত গ্রন্থগুলো এই গুটেনবার্গের ছাপাখানায় মুদ্রিত হয়ে বইয়ের আকারে সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ফলে ধর্ম সংস্কার আন্দোলন অল্প দিনের মধ্যে ব্যাপক আকার ধারণ করেছিল। কারণ সাধারণ মানুষের মধ্যে মার্টিন লুথারের যে বক্তব্য, তার যে বার্তা, সেটা তিনি পৌঁছে দিতে পেরেছিলেন এবং সেটা করতে পেরেছিলেন একমাত্র ছাপাখানা আবিষ্কারের ফলে। এবং ছাপাখানার সাহায্যে তিনি বাইবেল অনুবাদ করেছিলেন বা বাইবেলকে ছাপিয়ে তিনি মানুষের মধ্যে বিলি করেছিলেন। ফলে বাইবেল তো আগে খুব সংখ্যায় কম ছিল, মানে একেবারে হাতে গোনা 2-1 পিসের বেশি ছিল না। যখন পুঁথির আকারে ছিল বাইবেল, তখন মানুষ বাইবেলের যে মূল স্বরূপ বা বাইবেলে কি লেখা আছে সেটা মানুষ জানতে পারেনি। ধর্মযাজকরা মানুষকে যে ভুল ব্যাখ্যা দিয়েছিলেন, যেভাবে বুঝিয়েছিলেন বা বোঝাতেন, মানুষ এইভাবেই বুঝেছিলেন। কিন্তু এই প্রথম এই ধর্ম সংস্কার আন্দোলনের ভিতর দিয়ে মার্টিন লুথার বাইবেলে অনুবাদ করার উপরে জোর দেন এবং বাইবেল এই ছাপাখানায় বইয়ের আকারে ছাপিয়ে মানুষের মধ্যে বিলি করেন। ফলে মানুষ বাইবেল পড়ে ধর্মের মূল স্বরূপ জানতে পারে। তখন তারা এই ধর্ম সংস্কার আন্দোলনে সামিল হয়। তাই ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলন একটা বড় অধ্যায়, বড় চ্যাপ্টার তোমাদের
আগের অধ্যায়গুলোতে তোমরা পড়েছো মার্টিন লুথার সম্পর্কে, এবং মার্টিন লুথারের উপর একটি ভিডিও ক্লাসও আমি দিয়েছি, তোমরা পারলে দেখে নিও। তা সেই ধর্ম সংস্কার আন্দোলন যেটা সারা ইউরোপকে আলোড়িত করেছিল, তার পিছনে প্রধান কার্যকরী ভূমিকা নিয়েছিল কিন্তু এই মুদ্রণ বিপ্লব বা প্রিন্টিং রেভলিউশন বা ছাপাখানা। এরপরে দেখো রয়েছে ত্রুটিহীন পুস্তক প্রকাশ। তা আগে কি হতো, যে যখন পুঁথি লেখা হতো তখন তার মধ্যে অনেক ত্রুটি থেকে যেত, কারণ একবার লেখায় গেলে সেখানে কাটাকুটি করার কোনো আর জায়গা নেই, সংশোধনের কোনো জায়গা নেই। ফলে তার মধ্যে অনেক ত্রুটি বুঝতে পারলেও সেটা সেভাবে রেখে দেওয়া হতো, কারণ তার সংশোধনের জায়গা ছিল না। কিন্তু ছাপাখানা আবিষ্কারের পর কি হচ্ছে, যে কোনো একটা গ্রন্থ লিখতে গিয়ে সেই গ্রন্থকে একেবারে ত্রুটিপূর্ণ মানে না করে ত্রুটি মুক্ত করার একটা প্রয়াস এখানে লক্ষ্য করা যায়। কারণ এখানে ইউজিন রাইস বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে একটা বই যখন লেখা হবে তখন বইয়ের একটা যে প্রুফ, সেই প্রুফ দেখে দেখে আবার একটা নতুন করে বই ছাপানোর কাজ শুরু হয়। ফলে একটা প্রুফ দেখে যখন আরেকটা জিনিস তৈরি করা হচ্ছে একটা থেকে আরেকটা, তখন সেখানে আর ত্রুটি থাকে না বা ত্রুটিগুলোকে সংশোধন করা সম্ভব হয়। তো এইভাবে একটা ত্রুটি মুক্ত বই ছাপানোর কাজ শুরু হয় এই ছাপাখানার ভিতর দিয়ে। শিক্ষার্থীদের জ্ঞানের প্রসার। আগে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করতেন গুরুর কাছে, গির্জায় যাজকদের কাছে, এবং যাজকরা যা শেখাতেন তাই তাদের শিখতে হতো, কোনো বইপত্র ছিল না। জ্ঞানটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেন, জ্ঞানের এই সীমাকে নিয়ন্ত্রণ করতেন এই যাজকেরা, মানে স্কুল ম্যান যারা, তাদের মধ্যেই এই টোটাল শিক্ষা ব্যবস্থা তাদের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। খুব সংকীর্ণ গণ্ডির মধ্যে ছিল শিক্ষা ব্যবস্থাটি আবদ্ধ। কিন্তু এখন নিত্য নতুন বই ছাপানোর ফলে শিক্ষার্থীরা হাতে বই পুস্তক পাচ্ছে, তারা বাড়িতে বসে সেই বই পুস্তক পড়ে তাদের জ্ঞানের সীমাকে প্রসারিত করতে পারছে। ফলে শিক্ষার্থীদের যে জ্ঞানের সীমা সেটা অনেকটা বেড়ে যাচ্ছে। এই যে আজকে আমরা বিভিন্ন বইপত্র, এত বইপত্র পড়তে পারি, তার পিছনে মূল কারণ কিন্তু এই ছাপাখানা, এই ছাপাখানার আবিষ্কার। শিক্ষার্থীদের জ্ঞানের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই ছাপাখানা নিঃসন্দেহে। বিজ্ঞান চর্চার প্রসার। দেখো গ্যালিলিও, কোপার্নিকাস, নিউটন, কেপলার, যারা যুগান্তকারী বৈজ্ঞানিক, তাদের যে বিজ্ঞান সাধনা সেটা মানুষ জানতে পারছে কিভাবে, তাদের লেখা বইপত্রের মধ্য দিয়ে, যেটা ছাপাখানার ফলেই সম্ভব হয়েছে। এবং ছাপাখানার ভিতর দিয়ে বিভিন্ন বিজ্ঞানী তাদের গবেষণালব্ধ বিষয় মানুষের সামনে তুলে ধরতেও পেরেছিলেন এই ছাপাখানার ভিতর দিয়ে। এছাড়া জীবন বিজ্ঞানের বইতে আমরা দেখি যে অনেক ছবি থাকে, ছবির সাথে সাথে পড়তে হয় জীববিদ্যার বিভিন্ন পরিচয়। তো জীববিদ্যা বইটাকে চিত্রায়িত করার কাজে, সেখানে নানা ধরনের ছবি আঁকার কাজেও এই মুদ্রণ বিপ্লবের ভূমিকা ছিল অপরিসীম। এছাড়া দেখো ভাষা ও সাহিত্যের বিকাশ। বিভিন্ন আঞ্চলিক ভাষায়, বাংলা ভাষা, মারাঠি ভাষা, ইংরেজি ভাষা, ল্যাটিন ভাষা, পার্সিয়ান ভাষা, ফার্সি ভাষা, বিভিন্ন আঞ্চলিক ভাষায় বিভিন্ন সাহিত্যিক তারা তাদের সাহিত্যকর্ম রচনা করছেন, তারা তাদের গ্রন্থগুলো লিখছেন এবং ছাপাখানার মাধ্যমে সেই সমস্ত বইগুলোকে ছাপিয়ে মানুষের সামনে তুলে ধরছেন, পাবলিসিটি করছেন। এইভাবে পেত্রাক, বোকাচ্চিও, দান্তে, চসার, বাবেল, সার্ভেন্টস, স্পেনের সার্ভেন্ট, এরকম বিভিন্ন সাহিত্যিক এই পঞ্চদশ শতকে তারা বিখ্যাত হতে পেরেছিলেন। মানুষের মধ্যে তারা তাদের শিল্পকর্ম বা তাদের সাহিত্যকর্মকে ছড়িয়ে দিতে পেরেছিলেন, তাই তারা জনপ্রিয় হতে পেরেছিলেন। এবং এগুলো তারা করেছিলেন এই মুদ্রিত বইয়ের মাধ্যমে, যেটা ছাপাখানার ফলেই কিন্তু সম্ভব হয়েছিল। এছাড়া অন্যান্য কিছু প্রভাব রয়েছে, অন্যান্য কিছু প্রভাব যেমন বলা যায়, একটা উদাহরণ দেওয়া যায়। এর আগের প্রথম চ্যাপ্টারে তোমরা পড়েছিলে টমাস ক্রোমওয়েল। টমাস ক্রোমওয়েল ইংল্যান্ডের রাজতন্ত্রকে জনপ্রিয় করে তুলেছিলেন, বিভিন্ন অ্যাক্ট অফ সুপ্রিমেসি বা আরো একাধিক আইন কানুন প্রবর্তন করে, একাধিক রাজকীয় নির্দেশনামা বা ইস্তেহার প্রকাশ করে তিনি ইংল্যান্ডের যে টিউডর রাজবংশ তাকে শক্তিশালী করে গড়ে তুলেছিলেন। এবং সেটা করতে পেরেছিলেন ছাপাখানার জন্য, মানে ছাপাখানার ভিতর দিয়ে তিনি এই সমস্ত বইপত্রগুলো
মানে তার নির্দেশিকা, সরকারি ইস্তেহার এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিলেন। তা ইংল্যান্ডের টিউডার রাজবংশ জনপ্রিয় হয়ে উঠেছিল, তার পিছনেও কিন্তু রয়েছে এই মুদ্রণ যন্ত্রের একটা প্রধান ভূমিকা। এছাড়া যখন বই ছাপানো শুরু হয়, বই প্রকাশ করা, বই ছাপানো, বই বিক্রি করা, বই লেখা, অর্থাৎ বইটা তৈরি হয় একটা পণ্যে, একটা পণ্য দ্রব্যে তৈরি হয় এবং সারা বিশ্ব জুড়ে একটা নেটওয়ার্ক গড়ে ওঠে, বইয়ের একটা বাজার গড়ে ওঠে এবং তাকে কেন্দ্র করে অনেকগুলো পেশা বৃত্তির আবির্ভাব হয়, অনেক মানুষের কর্মসংস্থান হয় এখানে। এছাড়া কি হয় যে অনেক প্রাচীনকালের অনেক গ্রন্থ, খুব বিখ্যাত বিখ্যাত গ্রন্থ, সেই সমস্ত গ্রন্থ আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই সমস্ত গ্রন্থ পাঠ করতে পারছি, কারণ মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হওয়ার ফলে সেই প্রাচীনকালের বিখ্যাত গ্রন্থগুলি বইয়ের আকারে ছাপিয়ে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং মানুষ সেই সমস্ত গ্রন্থ পাঠ করে মানুষের জ্ঞানকে তারা আরো সমৃদ্ধ করে তুলতে পারছে। তা মুদ্রণ যন্ত্রের ফলাফল বা মুদ্রণ বিপ্লবের যে গুরুত্ব, তাৎপর্য অপরিসীম, এক কথায় অপরিসীম। আজকে মানুষের যে এত নলেজ, এত জ্ঞান, সবকিছু পিছনে কিন্তু এই বই, এবং সেই বই ছাপানো হয় ছাপাখানার মাধ্যমে। যে ছাপাখানা আবিষ্কার করেছিলেন জোহানেস গুটেনবার্গ। সেই সময় কাগজ তৈরি করার কৌশল, অক্ষরের ব্লক তৈরি করার কৌশল, কালি আবিষ্কার সেই সময় হচ্ছে এবং চীন দেশে এই কাগজ আবিষ্কার হচ্ছে। এবং বই ছাপাতে গিয়ে আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন সেই সময় ইউরোপ সেগুলো করায়ত্ত করতে পেরেছিল এবং মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হয়েছিল এবং তার ফলে জ্ঞানের সীমা মানুষের উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, আজও বেড়ে চলেছে। তার পিছনে প্রধান ভূমিকা কিন্তু এই মুদ্রণ যন্ত্র বা ছাপাখানা। ভারতবর্ষে প্রথমে এই ছাপাখানা নিয়ে এসেছিলেন উইলিয়াম কেরি, উইলিয়াম মার্সম্যান এবং উইলিয়াম ওয়াল্ড, নিয়ে এসেছিলেন শ্রীরামপুর মিশনে। তারা সেখানে ছাপাখানা আবিষ্কার তৈরি করেন এবং বিভিন্ন গ্রন্থ পুস্তক সেখানে প্রকাশ করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকেন। তা যাই হোক, এখানে তোমরা মুদ্রণ বিপ্লবের পটভূমি তা আলোচনা করার ক্ষেত্রে আরবদের কি ভূমিকা, চীনাদের ভূমিকা কি, নবজাগরণের ভূমিকা কি, মুদ্রণ যন্ত্র কিভাবে আবিষ্কৃত হলো, কে কবে কিভাবে করলেন, এগুলো লিখতে হবে পটভূমিতে। আর ফলাফলে লিখতে হবে ধর্ম সংস্কারের ক্ষেত্রে কি ভূমিকা নিচ্ছে, ত্রুটিহীন পুস্তক কিভাবে লেখা হচ্ছে, জ্ঞানের প্রসার কিভাবে ঘটাচ্ছে, শিক্ষার্থীদের কিভাবে উপকারে আসছে, এছাড়া বিজ্ঞান চর্চার প্রসার কিভাবে হচ্ছে, ভাষা সাহিত্যের বিকাশ কিভাবে হচ্ছে, এইগুলো কিন্তু ফলাফলে লিখতে হবে। এবার আমরা এর যে অ্যান্সার আছে 8 নম্বরের, সেই অ্যান্সার নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। একাদশ শ্রেণী ইতিহাস, সেকেন্ড সেম, তৃতীয় অধ্যায়। পঞ্চদশ শতকে ইউরোপ মুদ্রণ বিপ্লবের পটভূমি লেখো, অথবা ইউরোপে জ্ঞান বিজ্ঞানের প্রসারে মুদ্রণ বিপ্লবের কি ভূমিকা ছিল, অথবা মুদ্রণ বিপ্লবের কারণ ও ফলাফল বা প্রভাব বা তাৎপর্য লেখো। মার্কস 8। দেখো, প্রথমে একটা ভূমিকা লিখতে হবে। ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকে ইউরোপে মূলত ভেড়ার চামড়া থেকে নির্মিত পার্চমেন্টের উপর হাতে লেখা পুঁথির প্রচলন ছিল। এক্সেম্পলার নামে মূল পুঁথি নকল করে লেখা নতুন পুঁথিগুলি বাজারে প্রচুর দামে বিক্রি হতো। কিন্তু খ্রিস্টীয় পঞ্চদশ শতকের মাঝামাঝি ইউরোপের মুদ্রণ শিল্পে বড় ধরনের বিপ্লব ঘটে যায়। যেমন প্রথমে আসছে দেখো চীনাদের অবদান। মুদ্রণ বিপ্লবের পটভূমি তৈরিতে চীনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পূর্বে পার্চমেন্টে মুদ্রিত বইয়ের মূল্য খুব বেশি হতো, কিন্তু চীন দেশে কাগজের প্রচলন শুরু হলে ছাপার খরচ ও বইয়ের দাম এক লাফে অনেকটাই কমে যায়। চীনা দেশে কাঠ ও পাথরের ব্লক খোদাই করে ছাপার পদ্ধতি আবিষ্কৃত হলে ছাপার কাজে গতি আসে। এরপরে দেখো আরবদের অবদান। সস্তায় বিপুল সংখ্যক বই পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাপক কাগজের প্রসারের প্রয়োজন ছিল। ইউরোপে এই কাজটি সম্ভব করেছিল আরবরা। তারা চীনের কাগজ তৈরির কৌশল শিখে নেয়। এরপর আরবের বণিকরা খ্রিস্টীয় দ্বাদশ শতকে স্পেনে কাগজ তৈরির পদ্ধতি নিয়ে আসে। ফলে ইউরোপে কাগজে ছাপার কাজে গতি আসে। এরপরে দেখো রয়েছে 3 নবজাগরণের ভূমিকা। পঞ্চদশ শতকে
নবজাগরণের ফলে কাগজে ছাপা বইয়ের চাহিদা অনুসারে তাদের হাতে সস্তায় বই তুলে দেওয়া সম্ভব হয়। এই সময় সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটায় এই কেনার চাহিদা যথেষ্ট বেড়েছিল। মুদ্রণ যন্ত্রের ব্যবহার। পঞ্চদশ শতক নাগাদ ইউরোপে পুনর্ব্যবহারযোগ্য ধাতব টাইপ আবিষ্কৃত হলে ছাপার কাজে যথেষ্ট অগ্রগতি ঘটে। ছাপার কাজে তৈলাক্ত কালি, তেল রং এবং ব্লকের পরিবর্তে আলাদা আলাদা অক্ষরের টাইপ প্রভৃতি প্রচলন হলে ছাপার মান আরও উন্নত হয়। এ সময় ধাতু শিল্পের অগ্রগতি, স্বর্ণকারদের খোদাই করা নতুন ধরনের সূক্ষ্ম ধাতব অক্ষর প্রভৃতি ছাপার কাজে উৎকর্ষতা আনে। এরপরে দেখো রয়েছে মুদ্রণ পদ্ধতির বিকাশ। পঞ্চদশ শতকে মুদ্রণ বিপ্লবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মুদ্রণ যন্ত্রের আবিষ্কার। জোহান গুটেনবার্গ 1395 থেকে 1468 সর্বপ্রথম মুদ্রণ যন্ত্রের আবিষ্কার করেন। এই আবিষ্কারে জোহান ফুস্ট ও পিটার সোফারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। পঞ্চদশ শতকের 5 দশকে জার্মানির মেইনজ শহরে সর্বপ্রথম মুদ্রণ যন্ত্রের সাহায্যে বই ছাপানোর কাজ শুরু হয়। পরবর্তী 100 বছরের মধ্যে ইউরোপের সর্বত্র ছাপাখানা আবিষ্কৃত ও স্থাপিত হয়। এবার মুদ্রণ বিপ্লবের ফলাফল ও তাৎপর্য। পঞ্চদশ শতকে ইউরোপে মুদ্রণ বিপ্লবের ফলে ইউরোপের সর্বত্র ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। ছাপাখানাগুলিতে বিভিন্ন বিষয়ে বইপত্র ছাপা হতে থাকে এবং সস্তায় প্রচুর বইপত্র সর্বস্তরের পাঠকের হাতে পৌঁছায়। মুদ্রণ বিপ্লবের গুরুত্বপূর্ণ বিভিন্ন ফলাফল ও তাৎপর্য লক্ষ্য করা যায়। যেমন প্রথমে রয়েছে দেখো ধর্ম সংস্কার আন্দোলনের প্রসার। ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনে মুদ্রণ বিপ্লবের গভীর প্রভাব পড়েছিল। ক্যাথলিক ধর্মের কুসংস্কারগুলির বিরুদ্ধে যুক্তিপূর্ণ বহু বৈজ্ঞানিক তথ্য বইয়ের মাধ্যমে সাধারণ পাঠকের কাছে পৌঁছে গেলে ধর্ম সংস্কার আন্দোলন তীব্রতর হয়ে ওঠে। মার্টিন লুথার 1517 থেকে 1520 খ্রিস্টাব্দের মধ্যে ধর্ম সংস্কারের বিষয়ে 30টি পুস্তিকা প্রকাশ করে। মুদ্রিত বইপত্র লুথারের পোপতন্ত্র বিরোধী বক্তব্যকে বিপ্লবাত্মক রূপ দেয়। পয়েন্ট ত্রুটিহীন পুস্তক প্রকাশ। ইউজেন রাইসের মতে মুদ্রণ যন্ত্রের মাধ্যমে ছাপার কাজ শুরু হলে বই ছাপার পূর্বে প্রুফ দেখে ত্রুটি বিচ্যুতি দূর করার সুযোগ ঘটে। মুদ্রিত বইয়ের মান উন্নয়নে পণ্ডিত ও বুদ্ধিজীবীরা যুক্ত হওয়ার ফলে বইয়ের ত্রুটি বিচ্যুতি যেমন হ্রাস পায়, তেমনি পাণ্ডিত্যপূর্ণ নানা ধরনের পুরনো ও নতুন জ্ঞানের উপর বইপত্র প্রকাশ করাও সম্ভব হয়। পয়েন্ট শিক্ষার্থীদের জ্ঞানের প্রসার। মুদ্রণ বিপ্লবের ফলে ছাত্রদের হাতে সস্তা বই চলে এলে তারা নিজের মতো করে বাড়িতে বসে একাধিকবার সেই বই পড়ে জ্ঞান অর্জনে সক্ষম হয়। শিক্ষকের নির্ভরতা কমিয়ে শিক্ষার্থীরা সাধারণভাবে জ্ঞান লাভের সুযোগ পায়। ফলে শিক্ষা ও সংস্কৃতিতে যাজক ও গির্জার একচেটিয়া আধিপত্যের অবসান ঘটে এবং শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের সাধারণ মানুষের কাছেও শিক্ষা সংস্কৃতির দরজা খুলে যায়। এরপর দেখো বিজ্ঞান চর্চার প্রসার। মুদ্রণ যন্ত্রের প্রভাবে বিজ্ঞান চর্চার যথেষ্ট প্রসার ঘটে। বিজ্ঞানের নতুন কিছু আবিষ্কারের খবর সঙ্গে সঙ্গে তা বইয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। বিজ্ঞানের বিশ্বকোষ, গণিত, চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা, সাহিত্য প্রভৃতি বিষয়ে প্রচুর বই ছাপা হতে থাকে। জীববিদ্যার বইগুলিতে প্রয়োজনীয় চিত্রাবলী ব্যবহার করা সম্ভব হয়। গ্যালিলিও, কোপার্নিকাস, টাইকো ব্রাহে, উইলিয়াম হার্ভে প্রমুখের আবিষ্কার বইয়ের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায়। পয়েন্ট দেখো ভাষা ও সাহিত্যের বিকাশ। মুদ্রণ বিপ্লবের পর বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও সাহিত্যের বিকাশ ঘটতে থাকে। ল্যাটিনের পরিবর্তে বিভিন্ন স্থানীয় ও কথ্য ভাষায় ইতালির পেত্রাক, দান্তে, বোকাচ্চিও, ইংল্যান্ডের চসার, ফ্রান্সের রাবেলা, স্পেনের সার্ভেন্টস প্রমুখ বিভিন্ন সাহিত্য রচনা করতে থাকেন। শেষ পয়েন্ট দেখো অন্যান্য প্রভাব। অন্যান্য বেশ কিছু ক্ষেত্রেও মুদ্রণ বিপ্লবের প্রভাব লক্ষ্য করা যায়। যেমন 1. টমাস ক্রোমওয়েল বিভিন্ন মুদ্রিত বইয়ের মাধ্যমে চার্চের উপর রাজার কর্তৃত্ব প্রতিষ্ঠার পক্ষে প্রচার করলে রাজার ক্ষমতা বাড়ে। 2. মুদ্রণ ও বই প্রকাশ একটি নতুন পেশা হিসেবে আত্মপ্রকাশ করে এবং কর্মসংস্থানে সাহায্য করে। 3. প্রাচীনকালের বহু বিখ্যাত বইপত্র নতুন করে মুদ্রিত হয়, সাধারণ মানুষের হাতে আসতে থাকে। এই ছিল ইউরোপে পঞ্চদশ শতকে মুদ্রণ বিপ্লবের পটভূমি ও ফলাফল বা গুরুত্ব, তার উপরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই চ্যাপ্টারটির সাজেশন আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। এছাড়া তোমাদের আগের দুটি চ্যাপ্টারের সাজেশন এবং তার প্রতিটা প্রশ্নের উত্তর চ্যানেলে দেওয়া আছে, সেগুলো পারলে তোমরা দেখে নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।